এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন লোকসভার বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ, বিজেপির নেতা, সবাই চেনেন, অত্যন্ত পরিচিত মুখ। রাজ্যসভার সাংসদ বিজেপির শ্রমিক ভট্টাচার্য। আমাদের এই রাউন্ডে প্রথমে আমি কয়েকটা প্রশ্ন করব দুজনকেই, একটা দিলীপ দাকে করব, একটা শ্রমিক দাকে করব, তারপরে তারকাদের প্রশ্ন নেব, তারপর আর একটা চমক রয়েছে, সেটা পরে আসছি। আমার প্রথম প্রশ্ন দিলীপ ঘোষকে। দিলীপ দা, লোকে বলছে যারা বিজেপিকে ভোট দিচ্ছেন তারা প্রার্থী দেখে নয়, প্রতীক দেখে ভোট দিচ্ছেন। এটা যদি আপনি মানেন তাহলে এটাও তো মেনে নিতে হয় যে বঙ্গ বিজেপিতে নেতৃত্বের সংকট অনেক গভীর জায়গায় পৌঁছে গিয়েছে। কারা কি বলছেন আমার জানা নেই। যদি প্রতীক দেখে ভোট দেন তাহলে 42টি আমাদের জেতা উচিত। হ্যাঁ, প্রতীক নিশ্চয়ই যুক্ত, তার সঙ্গে তার পেছনে মোদিজির মুখও আছে, কিন্তু সেটাই সব নয়। ব্যক্তিগত ব্যাপার থাকে, তার নাহলে সবাই জিতে যেত, সেটা জেতে না। আর আমরাও বলেছি, আমি মোদিজির প্রতিনিধি হিসেবে এসেছি, পদ্মফুল প্রতীকে ভোট দিন, এভাবে ভোট চেয়েছি আমরা, কারণ উনি আমাদের নেতা, ওনাকে প্রধানমন্ত্রী করতে হবে, সেই জন্য আমরা ভোট চেয়েছি সবার কাছে। কিন্তু কেবল প্রতীক, এটা বোধহয় ঠিক নয়। দিলীপ দা, আপনি ছিলেন না যেহেতু প্রথম রাউন্ডে, আপনাকে একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না। আমাদের আজকের মোশন ছিল ভোটার আমি, ভোটার তুমি, ভোট দিয়ে যাচ্ছে না। এই যে ভোটার, কেউ মুসলিম, কেউ তপশিলি, কেউ উপজাতি, কেউ জাটব, কেউ যাদব, কেউ কুর্মি, কেউ মতুয়া, এই যে এত ভাগাভাগি হচ্ছে ভোটারদেরকে নিয়ে, এটা রাজনীতিতে কতটা সুস্থ জায়গা তৈরি করছে? দেখুন, আমরা যে বাস্তব রাজনীতি দেখছি এটা বিভাজনই করে। যত ছোট ছোট করে বোঝানো যায় যে তোমার জন্য আমি কাজ করছি, তত তাকে বোঝাতে সুবিধা হয়, নিজের দিকে আনতে সুবিধা হয়। সেই জন্য আমার মনে হয় এই বিভাজনটা আস্তে আস্তে বাড়ছে। কিন্তু যদি স্টেটসম্যান হয়, আমার মনে আছে নরেন্দ্র মোদী যখন 14 সালে তাকে আমাদের নির্বাচন কমিটির আহ্বায়ক করা হলো, তার একটা ইন্টারভিউ শুনছিলাম। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি গুজরাটের মুসলমানদের জন্য কি করেছেন? মোদিজি উত্তরে বলেছিলেন, আমি হিন্দুর জন্য কিছু করিনি, আমি মুসলমানের জন্য কিছু করিনি, আমি 6 কোটি গুজরাটবাসীর জন্য করেছি। এই দৃষ্টিভঙ্গি যদি থাকে তাহলে জুড়ে যায়, নাহলে কিন্তু সাধারণত কি হয়, রাজনীতি এভাবে চলে এসছে, এর জন্য করলাম, তার জন্য করলাম, জাতি, ধর্ম, গ্রাম, শহর, বিভাজন চলতেই থাকে। আর আমার যেটা ধারণা যে মানুষ নিজেকে ছোট কমিউনিটির মধ্যে রাখতে চায়, আর সবসময় একটা অস্তিত্বহীনতায় ভুগতে থাকে, সেজন্য তাকে কনভিন্স করা সহজ হয়। এই যে জাত পাত, জাতের মধ্যে জাত, পিছড়া, অতি পিছড়া কেন আসছে? এগুলো মানুষ বড়র মধ্যে নিজেকে হারিয়ে ফেলে, ছোটোর মধ্যে নিজেকে খোঁজে। সেই সুযোগ নিয়ে রাজনীতিবিদরাও করেন, তাই এত ভাগাভাগি শুরু হয়ে গেছে। যেখানে জাত ছিল না সেখানেও জাত চলে আসছে, ধর্মের প্রশ্ন চলে আসছে, আর যত ইলেকশন এগিয়ে আসে এগুলো বাড়তে থাকে। কিন্তু যদি বড় দৃষ্টিভঙ্গি নিয়ে বড় কাজ কেউ করে, তখন এগুলো মিটে যায়। সেটা নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। এবারে বিজেপির কাছে তো গোটা দেশের লড়াই অত্যন্ত কঠিন বলেই সবাই বলছেন। পশ্চিমবঙ্গ তাদের একটা বড় লক্ষ্য, কেউ বলছেন 35 টাকা পাবেন, কেউ বলছেন 30টা পাবেন। আপনার আগে বিতর্কে সবাই বললেন 24 থেকে শুরু হবে, শ্রমিকদা বললেন পশ্চিমবঙ্গে, হ্যাঁ আমি এটা 2 বছর ধরে 24 থেকে গোনা শুরু, 24-এর পর থেকে গোনা শুরু। এবারে বিজেপির ফলাফল পশ্চিমবঙ্গে কি হবে বলে আপনার অন্তত মনে হয়? দেখুন, সংখ্যা বললে অনেকে চোখ উপরে তুলবে, লাগতে পারে, নাও লাগতে পারে, আমি সেটা বলছি না। যেটা হচ্ছে, বিজেপি 1 নম্বর দল হবে, সবচেয়ে বড় দল হবে। সংখ্যা সেটা শ্রমিকদা যেটা বলছেন 24-এর উপরে শুরু হবে, সেই দিকেই যাবে ঘটনা। আমিও মোটামুটি 25-এর কাছাকাছি ধরেছি, এরকমই হবে। আর গতবারে যখন আমরা এরকম বলেছিলাম 22টা, তখন অনেকের চোখ কপালে উঠেছিল, পরে আসে চোখ নামেনি, কপালেই থেকে গেছে। এবারে সে ধরনের রেজাল্ট হবে। শ্রমিক ভট্টাচার্য, বাংলায় বিজেপির সব থেকে বড় চ্যালেঞ্জ কি, তৃণমূল নাকি ঘরোয়া কন্দল? বিজেপিতে বলে আমাদের জানা নেই, বিজেপিতে এসব থাকে না। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে ভোট হয়েছে বা সারা দেশে যা নির্বাচনটা চলেছে, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন ব্যক্তিকে ঘিরেই আবর্তিত হয়েছে, তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী। এখন কেউ কেউ সমালোচকরা বলছেন নতুন পুরনোর গন্ডগোল, আদি নব্য, এইসব শব্দগুলো আসছে, এগুলো কোনো চ্যালেঞ্জ নয়। আমাদের নির্দিষ্ট কর্মসূচি আছে, নেতা আছে, নির্দিষ্ট লক্ষ্য আছে। শ্রমিকদা, জয়ী
আসন হঠাৎ করে বদলে দেওয়াটা ঠিক খুব দূরদর্শী সিদ্ধান্ত বলে আপনার মনে হয়? এতে তো তার রাজনৈতিক শিকড় দুর্বল হয়ে যায়। বাংলা রাজনীতিতে আমরা একই আসন থেকে বহু মানুষকে 8বার 10বার 8বারের বেশি জিততে দেখেছি। দেখুন, স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোট স্ট্র্যাটেজিস্ট হচ্ছে অমিত শাহ। আর একটা রাজনৈতিক দল কেন, কিভাবে, কোথায় তার প্রার্থীকে পরিবর্তন করবে, সেটা তো কোনো স্টুডিওর ফ্লোরে ঠিক হবে না, সেটা নির্দিষ্ট রণকৌশল আছে। তো সেই রণকৌশলে আমরা এগিয়েছি এবং সেই রণকৌশলে আমরা সফল হব। যেমন দিলীপ দা মেদিনীপুর থেকে নির্বাচিত হয়েছিলেন, দিলীপ দা এবার যে আসন থেকে লড়ছেন সেখান থেকেও তিনি নির্বাচিত হবেন, আর আমাদের যে মেদিনীপুরের আসন সেটাও ধরা থাকবে।